আপনি জানেন যে এর আগেও কোনো গণ অভ্যুত্থান হয়েছে, এরশাদ সরকার আমরা পতন ঘটিয়েছি, কিন্তু ওই একই নির্বাচন থাকবার কারণে কিন্তু এই হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছে। তৃণমূলের ধ্বনিতে মিশে আছে গল্প, উপন্যাস, প্রামাণ্য, চলচ্চিত্র, তার থেকে বাইরে নয় তৃণমূল মানুষও। সুপ্রিয় দর্শক শ্রোতা, তৃণমূলের ধারাবাহিক পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি শফি আলম। আর ঠিক আজকের এই পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম অঙ্গ সংগঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জনাব আতিকুর রহমান মুজাহিদ ভাই। তৃণমূলের রাজনীতি সম্পর্কে জানাবো আপনাদেরকে, সাথেই থাকুন। আচ্ছা ভাইয়া, অনেকটা রাজনীতির ময়দানে অনেক সুন্দর এবং চাঞ্চল্যকর একটা ঘটনার আমূল পরিবর্তন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছ থেকে দেখতে পেরেছি। তারা যে বৈপ্লবিক একটা প্রস্তাব উত্থাপন করেছে বাংলাদেশের রাজনীতিতে, তারা বলেছিল যে বাংলাদেশের রাজনীতিতে পিআর পদ্ধতিতে সরকার গঠন একটা রাজনীতি। তো পিআর পদ্ধতির নির্বাচন অনেকটা ফলপ্রসূ আমরা মনে করি। তো এইখানে অনেকটা অনেকটা প্রশ্ন থেকে যায়, কেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ যে প্রস্তাবনা রেখেছে তাতে তারা মার্কা দিয়ে নির্বাচন করার একটা দাবি বলেছিল। এখানে তারা ম্যান হিসাবে কাকে দিচ্ছে না দিচ্ছে এটা বলেনি। তো সাপোজ যদি আমি 26 কুড়িগ্রাম 2 আসনের কথাই বলি, এইখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোটামুটি ভালো একটা সংখ্যায় নির্বাচিত হলো। সেক্ষেত্রে নির্বাচিত প্রার্থীকে নিয়ে কিভাবে তারা নির্বাচন করবে সেই বিষয়ে আপনি কিছু যদি বলতেন আমাদেরকে। ধন্যবাদ। প্রথমত আমাদের একটা বিষয় পিআরের আগে ক্লিয়ার হতে হবে, সেটা হলো পিআর পদ্ধতি আমরা কেন চেয়েছি। বাংলাদেশের রাজনীতিতে যে দলকেন্দ্রিক বা ক্ষমতা কেন্দ্রিক বা ব্যক্তিকেন্দ্রিক যে একটা রাজনীতি চলে, এই রাজনীতিতে বিজয়ী হওয়ার জন্য যারা প্রার্থী থাকেন তারা বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করেন। এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস তারা মনে করেন, এবং তারা এই বিনিয়োগটা করবার পর তারা বেপরোয়া হয় এবং এই টাকাটা কয়েক গুণ উঠানোর জন্য তারা নানা রকমের অপকর্ম করেন। ফলশ্রুতিতে বাংলাদেশের রাজনীতিতে এই গতানুগতিক এই ট্র্যাডিশনাল রাজনীতি নির্বাচন থাকবার কারণে আমরা দেখেছি যে স্বৈরাচার হওয়ার একটা সুযোগ হয়েছে, যার কারণে আমরা দেখেছি যে 16 বছরে একটা স্বৈরাচার শাসক ছিল। আপনি জানেন যে এর আগেও কোনো গণ অভ্যুত্থান হয়েছে, এরশাদ সরকার আমরা পতন ঘটিয়েছি, কিন্তু ওই একই নির্বাচন থাকবার কারণে কিন্তু এই হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছে। কিন্তু পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, আমরা বিশ্বাস করি পৃথিবীতে প্রায় মোর দ্যান 100 কান্ট্রিজে এই প্র্যাকটিসটা আছে। নট অনলি বাংলাদেশে আমরা চাচ্ছি তাই না, ওয়ার্ল্ডের অনেক উন্নত দেশগুলিতে এই প্র্যাকটিসটা আছে। যদি পিআর পদ্ধতিতে হয় তাহলে আমরা আশা করছি একটা সুষম সরকার গঠন হবে, জাতীয় সরকার, যেটার মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিটি নাগরিকের ভোট তার যে সম্মান সেটা পাবে, অর্থাৎ কারো ভোট নষ্ট হবে না। আমার প্রশ্নটা ছিল নির্বাচন। হ্যাঁ, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি বলেছেন যে কুড়িগ্রামে তাহলে কি হবে এখানে প্রার্থীর ব্যাপারে। তো এখানে পিআর পদ্ধতিতে ইলেকশনের প্রক্রিয়াটা হলো যে নির্বাচন কমিশনের কাছে আগেই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সারা দেশের প্রার্থীর তালিকা সেখানে জমা থাকবে। এরপরে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, সেখানে মার্কার এবং দলের। সেখানে তৃণমূলের ব্যাপক পিআর পদ্ধতিতে ভোট দিল, দেওয়ার পরে এই ভোটটা যখন সকল ভোট একত্রিত করে নির্বাচন কমিশন সবগুলি ভোট গণনা করে ভোটের প্রাপ্তিতে তখন তিনি ইসলামী আন্দোলনকে বলবেন যে আপনার 5টা আসন আপনি পিআর পদ্ধতিতে পেয়েছেন। তখন ইসলামী আন্দোলন ডিক্লেয়ার করবে এই আসনে আমাদের এই এমপি। 5টা আসনের মধ্যে আমি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে প্রার্থীগুলোকে দিচ্ছে, আমি এই সেম আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন করেছিলাম, বাট যে প্রার্থীটাকে দেয়া হলো সেই প্রার্থীকে স্পেসিফিকভাবে তারা মেনে নিচ্ছে না। সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই এমপি মানা না মানার আসলে কোনো বিষয় নাই এখানে আমাদের। আরেকটা জিনিস মনে রাখবেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আমরা কিন্তু আরেকটা জিনিস অ্যাজ ওয়েল অ্যাজ চেয়েছি, সেটা হলো দ্বিকক্ষ বিশিষ্ট হবে। এখানে নিম্নকক্ষ হবে এই এমপিরা। বর্তমান যে এমপিদের যে পাওয়ার, এই যে সবগুলোতে তাদের খাই একটা মনোভাব, এটা পিআর পদ্ধতিতে এমপিরা থাকবে না। এমপিরা মূলত তারা কি করেন, দেশের আইন প্রণয়ন করেন, দেশের সার্বিক উন্নতি কল্যাণ রাষ্ট্র করবার জন্য তারা আইন প্রণয়ন করবেন। আর স্থানীয় যে প্রতিনিধি থাকবেন তারা উন্নয়ন প্রকল্পের সাথে থাকবেন, সো দ্যাট এখানে মানা না মানার মতো এই প্রশ্নটা তখন তৈরি হবে না। আমরা যদি ট্র্যাডিশনাল নির্বাচনের মতো চিন্তা করি তখন আমাদের চিন্তাটা আসে, তাহলে এখানে আরেকজন অমনোনীত ব্যক্তি যদি এমপি হয় তাহলে এখানে এটা কনফ্লিক্ট তৈরি হবে কিনা, এটা থাকবে না। কারণ ওনার কাজ এখানে উন্নয়নের কাজ না, ওনার কাজ হলো ফোকাস করা দেশ গঠনের জন্য আইন প্রণয়ন করা। উন্নয়ন রিলেটেড কাজগুলি এখানে উপজেলা ভাইস চেয়ারম্যান আছে, স্থানীয় প্রতিনিধিরা আছে, তারা এগুলি করবেন। আপনার এই কথাগুলোর সারমর্ম অনেকটা
53-54 বছর স্বাধীনতার পরেও যাদেরকে আমরা নির্বাচন করেছি তাদের অনেকটা গাফিলতি, তাদের উপর যে অর্পিত দায়িত্ব তারা যথাযথভাবে পালন করেনি। তাদের নিজেদের নিয়ে চিন্তা ভাবনার একটা ট্র্যাডিশন তাদের মধ্যে কাজ করেছে। আসলে বাংলাদেশের রাজনীতিতে এই ট্র্যাডিশনটা কাজ করার কারণটা কি? আমরা তো তাদেরকে বিশ্বাস করে ক্ষমতা দিয়েছি, কিন্তু ক্ষমতা পাওয়ার পর তাদের মধ্যে এই ট্র্যাডিশনটা কিভাবে চলে আসে? একজন রাজনীতিবিদ হিসাবে আপনার কাছে কি মনে হয়? আপনি খুব সুন্দর বলেছেন। আসলে এই ক্ষমতা কেন্দ্রিক যে দলগুলি, এদের চেতনার মূল পুঁজিই হলো এরা হলো ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত, অর্থাৎ ক্ষমতার মোহই হইল সকল সন্ত্রাসের জন্মদাতা, এটা আমরা বিশ্বাস করি। সুতরাং ক্ষমতার মোহটাকে ত্যাগ করতে হবে। যারা রাজনীতি করতে চান তাদের রাজনীতি হওয়া উচিত দেশের জন্য, দেশের মানুষের জন্য, ইসলামের জন্য। এদেশের অধিকাংশ মানুষ যে সেন্টিমেন্ট ধারণ করেন সেটা তাকে ধারণ করতে হবে, কিন্তু এটা হয় না। ওনারা করেন কি, নির্বাচনকে একটা বিজনেসের পার্ট মনে করেন, লগ্নি করেন, এবং নির্বাচনের যখন জিতে যান তখন ওনার জনগণের কথা ভুলে যান। আলটিমেটলি তারা সেটাকে কয়েক গুণ বাড়িয়ে ওনার পরবর্তী প্রজন্ম যেন ভালো থাকতে পারে সেই চিন্তাটা করেন। অর্থাৎ আমরা মনে করি এই প্রচলিত নির্বাচন স্বৈরাচার প্রতিষ্ঠার একটা অন্যতম প্রক্রিয়া। আমরা এটা চাই না। আমরা চাই পিয়ার পদ্ধতি যদি হয় তাহলে স্বৈরাচার বাংলাদেশে থাকবে না, নতুন করে উঠবে না। আপনি যে ট্র্যাডিশনটার জন্ম দেওয়ার কথা বললেন, এটা অনেকটা তাদের অস্তিত্বে মিশে যাওয়ার মতো। তো আমার এই বিষয়ে আসলে বাংলাদেশের ট্র্যাডিশনে, বাংলাদেশের ইলেকট্রিক সিস্টেম, পলিটিক্স সিস্টেমে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিপুল পরিবর্তন নিয়ে এসেছে, এটা আমরা বিশ্বাস করি, এবং আনবে সামনে, এটাও বিশ্বাস করি। এই ট্র্যাডিশনালগুলোর মধ্যে তাদের মধ্যেও যে একটা টাকা খাওয়া বা দুর্নীতি করার ট্র্যাডিশন আসবে না, সেটা একটা দলের, একটা অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সদস্য হিসাবে আপনার কাছে কি মনে হয়? এটা বিষয়টা হলো কি যে আমরা বিশ্বাস করি যে যার ভিতরে আল্লাহর ভয় থাকে তার দ্বারা কখনো এই দুনিয়ার লোভ, মোহ, ক্ষমতা, টাকা এগুলি প্রভাবিত করে না। আপনি দেখে থাকবেন আমাদের দলের শীর্ষ নেতাদের লাইফ স্টাইল, তাদেরকে বাই বর্ন আল্লাহ তাআলা যে পরিমাণ অ্যাসেট দিয়েছেন, তারা স্বাচ্ছন্দ্যের সাথে, সচ্ছলতার সাথে জীবনযাপন করতে পারেন, কিন্তু তারা একদম সরল একটা জীবন বেছে নিয়েছেন। ইসলামের দেখানো গাইডলাইন অনুযায়ী তার জীবন পরিচালনা করেন। এবং আমাদের দলের যিনি আমির, বর্তমান পীর সাহেব চরমনাই, মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, উনি এক সময় কিন্তু একাধিকবার ওনার নিজের ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তো চেয়ারম্যান হওয়ার পরেও আল্লাহ পাকের মেহেরবানিতে ওনার বিরুদ্ধে কোনো রকমের অ্যালিগেশন কেউ দাঁড় করাতে পারেনি। ইভেন উনি বারবার জাতীয় চেয়ারম্যান হিসেবে পুরস্কৃত হয়েছেন। শুধু তাই না, ওই ইউনিয়নের হিন্দুরা পর্যন্ত পীর সাহেব চরমনাইকে অবিরতভাবে ভোট দিয়ে আসছেন। সুতরাং যার ভিতরে আমরা বিশ্বাস করি ধর্মর ভালোবাসা আছে, ধর্মের অনুভূতি আছে, এবং সৃষ্টিকর্তাকে যে ভালোবাসে তার দ্বারা অপকর্ম হবে, ক্ষমতার মোহ প্রভাবিত করবে, এটা আমরা বিশ্বাস করি না। আরেকটা জিনিস বলে রাখি, আমরা আমাদের একটা থিওরি ফলো করি, যার অতীত ভালো, বর্তমান ভালো, আমরা তার উপর আস্থা রাখতে পারি যে তার ভবিষ্যৎটা ভালো হবে। যার অতীত খারাপ, বর্তমান ভালো, তার সামনে 50-50 চান্স, ভালো হতে পারে, খারাপ হতে পারে। যার অতীত খারাপ, বর্তমান খারাপ, তার দ্বারা ভবিষ্যৎ ভালো হবে না, ভালো হবে এটা আমরা আশা মোটেও করি না। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশের অতীত ভালো, বর্তমান ভালো, এদেশের জনগণ মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী দিনে ভবিষ্যৎ রাজনীতির পথটাও অনেক ভালো হবে, এটা আমরা মনে করি। আচ্ছা, অনেকটা এবার ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। আমরা কিছুদিন আগেও দেখেছি বাংলাদেশ জামাত ইসলাম কুশল বিনিময়ের মতো একটা সভা অ্যারেঞ্জ করছিল সৈয়দ রেজাউল করিমের সাথে। তারা একটা কুশল বিনিময় করছিল। অনেকটা নেট পাড়ায়, অনেকটা নেট দুনিয়ায় এরকম একটা গুঞ্জন উঠেছে যে জোট ইসলামিক যে দলগুলো আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে। আসলে এইখানে জোট নির্বাচন করলে ইসলামিক দলগুলো কি আসলে সুফল বয়ে নিয়ে আসতে পারবে আমাদের সামনে ইলেকশনে? দেখেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ ধর্ম অনুভূতি লালন করে। বিশেষ করে এদেশের মানুষ অধিকাংশই মুসলিম হিসেবে সবারই একটা প্রত্যাশা থাকে যে আল্লাহওয়ালা, ইসলাম যারা মানেন, ধর্ম যারা প্র্যাকটিস করেন, তারা দেশের পরিচালনায় আসুক, এটা সবার প্রত্যাশা থাকে। তো সেই জনগণের অনুভূতি থেকেই জাতীয়, এটা রাজনীতিরই একটি পার্ট, আগামী নির্বাচনের প্রস্তুতি স্বরূপ এটা পারস্পরিক একটা সৌহার্দ্য সম্প্রীতি সম্পর্ক তৈরি করা, এটা একটা নির্বাচনের অংশগ্রহণের বা রাজনীতির একটা পার্ট বলতে পারেন আমাদের এই বসাটা। এবং আমরা আরও সামনে বসবো এবং এই বসার প্রক্রিয়া চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের এই উত্তরোত্তর সম্ভাবনাগুলো ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, তার একটা সুন্দর আশা রাখবো আপনাদের উপর। আর সেই আশাটা ব্যক্ত রেখে আমি কুড়িগ্রাম জেলার যুব আন্দোলন বাংলাদেশের যে যুবকরা, সদস্য থেকে, কমিটি থেকে সদস্য পর্যন্ত যারা আছে, তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি হতে যাচ্ছে? আমি কুড়িগ্রামে অবস্থানরত মেধাবী যুব সমাজ যারা রয়েছেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, আপনারা সচেতন, আপনারা দেশপ্রেমিক, আপনার এই সচেতনতা, আপনার এই দেশপ্রেমিকের জায়গাটাকে আমরা উইথ ডিউ রেসপেক্ট আমরা বলতে চাই, আপনি আমাদের রাজনীতিতে আসুন,
কারণ ভালো মানুষরা যদি রাজনীতিতে না আসে তাহলে ওই যাদেরকে আমরা দেশ থেকে তাড়িয়েছি তারাই ঘুরে ফিরে ক্ষমতায় আসতে চাইবে। সুতরাং ভালো মানুষের আধিক্য যদি রাজনীতিতে থাকে আমরা বিশ্বাস করি তারা আর ক্ষমতায় আসতে পারবে না বা তারা প্রভাব সৃষ্টি করতে পারবে না। এবং আমরা মনে করি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হলো আদর্শ মানুষ গড়ার কারিগর। যুব আন্দোলন বাংলাদেশে আসবার পরে কোনো যুবক যদি তার পরিবর্তন না হয়, আমি বিশ্বাস করি এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই যে যুব আন্দোলন করার কারণে তার যদি চরিত্রের, তার নৈতিকতার সব কিছু যদি পরিবর্তন না হয় তাহলে আমরা যুব আন্দোলন ছেড়ে দেবো, যুব আন্দোলন করবো না। অর্থাৎ আমরা বলতে চেয়েছি যুব আন্দোলন করার কারণে, এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তার নৈতিকতার পরিবর্তন হবে এবং তার ডেভেলপটা সে যেমন ফিল করবে, তার পরিবার ফিল করবে, তার সমাজ ফিল করবে এবং ইনশাআল্লাহ এটার মাধ্যমে একটা ইতিবাচক পরিবর্তন দেশবাসী পাবে। ধন্যবাদ। আপনারা এতক্ষণ আতিকুর রহমান মুজাহিদ ভাইয়ের গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। আমরা এই আলোচনা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব আন্দোলনের যে দায়িত্বপ্রাপ্ত ভাইরা আছে তাদের উত্তরোত্তর সম্ভাবনা কামনা করে আজকে আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো পর্বে নতুন কোনো আরেকজনের সাথে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।